৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও অরক্ষিত দক্ষিণাঞ্চলের ৭৫% মানুষ, বেশিরভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। সংস্কারের আশ্বাসেই দায় সারছে প্রশাসন। স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না লক্ষাধিক গভীর নলকূপে। ভোলায় সুপেয় পানির সংকট, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী। সংকট মোকাবেলায় উদ্যোগ নেয়ার আশ্বাস। কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে বরিশালের আড়তদার মৌসুমী ব্যবসায়ীরা। সিন্ডিকেট ও ব্যবস্থাপনার অভিযোগ, বকেয়া পরিশোধের দাবি। এবং দীর্ঘদিন ধরে হয় না সংস্কার। ঝালকাঠি পৌরসভার 11টি সড়ক চলাচল অনুপযোগী, খানাখন্দ আর জলাবদ্ধতায় তীব্র ভোগান্তি। প্রকল্প হাতে নেয়ার দাবি কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে মাহাদি ইসলাম ধ্রুব। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও ৭৫% মানুষই পুরোপুরি অরক্ষিত। কাগজে কলমে আশ্রয় কেন্দ্রগুলোতে ২৯,৫০,০০০ মানুষের ধারণ ক্ষমতা থাকলেও সিংহভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। মেঘের গর্জন যাদের ঘুম কেড়ে নেয় তারা এই উপকূলের মানুষ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার হয়ে ওঠে লাখো কণ্ঠ। এটি বরিশালের সিংহের কাছে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার। কাগজে কলমে আশ্রয় কেন্দ্র হলেও বাস্তবে ভবনটির কক্ষগুলো জরাজীর্ণ। সংযোগ থাকলেও নেই পানির কল। বাসিন্দারা বলছেন নদী ঘেঁষা হওয়ায় সামান্য দুর্যোগে প্লাবিত হয় এখানকার অধিকাংশ উপজেলা। জেলায় 640টি সাইক্লোন শেল্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন দুর্যোগের আশঙ্কায় আমাদের মানুষজন চলাফেরা অনেকটাই কষ্টকর হয়ে যায়। পানির সমস্যা, তারপর উপরের ছাদের প্লাস্টার খুলে পড়তে আছে, পানি খাইতে পারে না, হুক না খাবার নিয়ে যায়। যে কোনো দুর্যোগ আসলে তারা খুবই অসহায়ভাবে দিনাপিত করে। তো আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে এটা খুবই অপ্রতুল। এটার চাহিদা আমরা অলরেডি মন্ত্রণালয়ে জানাইছি। বরগুনের উত্তর ডালভাঙো, লতাবাড়িয়া আর মাঝখালীর 3টি গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার। আর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 21টি চরের 6টিতেই গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র বা মাটির কিল্লা। ঢালচর কিংবা চল রাদেনের মতো চরের অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা খড়কুটোর তৈরি এই নাজুক কাঁচা ঘর। 150 ফ্যামিলি আছে, এই যাওয়ার মতন কোনো রাস্তা নাই। সাইক্লোন সেন্টার আছে এখান থেকে মনে করেন 2 কিলো 2.5 কিলো দূরে। এখানে মানুষ যাইয়া তখন আশ্রয় পায় না। বন্যি বাজারে তলাই গেলে আমরা যাইতে পারি না, এহিনি থা লাগে। 1000 মানুষ এই চরে বসবাস করে। আল্লাহর রূপে ভাবিয়া এই কোন রকম ঠায়ে একটা সাইক্লোন সেন্টার অবশ্যই আমাদের এখানে প্রয়োজন। তবে জরাজীর্ণ সাইক্লোন শেল্টার আর মাটির কেন্দ্রগুলোর তালিকা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কোনোটি অচল নাই, তবে এর মধ্যে হয়তো অনেকগুলোর বিদ্যুৎ সংযোগের সমস্যা আছে। আমরা এগুলো ভাবছি এগুলো ঠিক করে দেব। এরপরে সোলার প্যানেল বসানো হচ্ছে, এরপরে সাবমার্সিবল কয়েকটা পাম্প আছে, এগুলো একটু ইনঅ্যাক্টিভ আছে, আমরা সেগুলো অ্যাক্টিভ করার আমরা উদ্যোগ নিয়েছি। বরিশাল বিভাগে সাইক্লোন শেল্টারের সংখ্যা ৩,৫০০টি ও মাটির কিল্লা ৭০টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দ্বীপ জেলা ভোলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। লক্ষাধিক গভীর নলকূপে পানি ওঠাও বন্ধ হয়ে গেছে। সচল থাকাগুলোর পানি ওঠার পরিমাণ কমে এসেছে। শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। তবে সংকটের তীব্রতা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন উৎপল দেবনাথ। চারিদিকে মেঘনার অথই জলরাশি, অথচ গভীর নলকূপে মিলছে না পানি। এমন চিত্র ভোলার দৌলত খান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা মদনপুর চরে। জেলার সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে উপকূলীয় চরফেশন উপজেলায়। অনেক নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন কৃষি সেচ সহ বিভিন্ন কাজে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সংকট আরও প্রকট হচ্ছে। অন্যদিকে ব্যয়বহুল সাবমার্সিবল পাম্প স্থাপনের সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে
চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কলস পানি ছিটতে মনে করেন যে 15-20 মিনিট জায়গা, পানি লাল হয় আর পানির ভিতরে ময়লা, কালো কালো ময়লা। এখানে 14টা কলের ভিতরে 10টা কল নষ্ট হয়ে গেছে। আমরা অন্তত দূর দূরান্ত পানি আনি, তারপর আমরা কোনো পানি খাইতে দিই না। সরকারি ভাবে আমাদের কলগুলো ঠিক করে দেয়, তাহলে আমাদের এই 141 পরিবারে 500-600 মানুষ বসবাস করে, তাদের খুব উপকার হবে। এদিকে জেলায় দৈনিক কত লিটার সুপেয় পানির চাহিদা রয়েছে এবং বাস্তবে কি পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে সেই সুনির্দিষ্ট তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক কারণে পানির স্তর নিচে নেমে গেলেও সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকাল ফিজিবিলিটি করে যদি আমাদের সেখানে দরকার হয়, যেখানে যেখানে সাবমার্সিবল পাম্পযুক্ত, আমরা সেখানে সেখানে সেই পাম্পযুক্ত টিউবওয়েল দেব, যাতে আমাদের পানির লেয়ার নিচে নামলো, যাতে আমাদের জনগণ পানি পেয়ে উপকৃত হতে পারে। জেলা জুড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপন করা গভীর নলকূপের সংখ্যা 38,731টি। এছাড়া জেলা ও উপজেলা পরিষদ, এলজিডি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ মিলিয়ে মোট সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে লক্ষাধিক নলকূপ বর্তমানে অচল। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। অগস্টের মধ্যেই চালু হচ্ছে বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল। ধারাবাহিকতায় চালু হবে দেশের বাকিগুলো, জানালেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন বরিশালের আড়তদার ও মৌসুমী ব্যবসায়ীরা। জেলার চামড়ার আড়তে সারিবদ্ধভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হয়েছে, তবে নেই কোনো বেচাকেনা। প্রতি পিস চামড়া একসময় 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি হলেও সিন্ডিকেট আর অব্যবস্থাপনায় তা এখন নেমে এসেছে সর্বোচ্চ 500 টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, নগদ টাকায় চামড়া কিনে ঢাকায় পাঠানোর পর বছরের পর বছর ধরে আটকে আছে তাদের বকেয়া। শীঘ্রই বকেয়া পরিশোধের পাশাপাশি নতুন চামড়া কেনার আহ্বান তাদের। একটা চামড়া লইয়া আইলে 2,000-2,500 টাকা চামড়া যেত, আর এখন 200-250 আর বেশি দেয় না। অনেক ব্যবসায়ী যে মনে করেন ঘর বন্ধ করে লাইছে, অনেকে লক্ষ লক্ষ টাকা পাইতো, তারা আমার মতন শ্রমিকে চামড়ার কাজ করে। বর্তমান যে পরিস্থিতি, চামড়া কিনা আমরা ঢাকা নিয়ে টাকা পাওয়া যায় না। এবার তো বরিশালে যে চামড়া ব্যাপক হয়েছে, অনেক চামড়া ফালাই দিছে, নষ্ট হয়ে গেছে গরমের কারণে। কোরবানির পশুর চামড়া নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশাল নগরের চামড়ার আড়তে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাপ্পি, বরিশালের সবচেয়ে বড় যে চামড়ার যে আড়ত, রসুলপুর এলাকার যে চামড়ার আড়তটি রয়েছে, আমরা ঠিক এই মুহূর্তে সেখানটিতে রয়েছে। এখানকার এই জায়গাটির নাম হচ্ছে বরিশালের নদী ঘেঁষা, একদম কীর্তনখোলা নদীর ঘেঁষা। এটি হচ্ছে রসুলপুর চামড়াপট্টি নামে পরিচিত। এখানটিতে বছরের এই যে কুরবানির পরবর্তী সময়টাতে প্রচুর পরিমাণে কর্মব্যস্ততা থাকতো, কিন্তু সেটা বেশ কমিয়ে আসছে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বলে রাখি, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, চামড়া ব্যবসায়ীরা, তাদের অভিযোগ ঢাকার কিছু সিন্ডিকেটের কারণে তাদের এই চামড়া ব্যবসা অনেকটা ধস নেমেছেন। এবং আমরা যে গোডাউনটিতে এই মুহূর্তে রয়েছি, সেই গোডাউনটিতে এবার এই কুরবানির পরবর্তী সময় প্রায় 6,000 কুরবানি পশুর চামড়া তারা সংরক্ষণ করেছিলেন, কিন্তু ঢাকার যারা ট্যানারি মালিক রয়েছেন তাদের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত একাধিকবার যোগাযোগ করা হলেও ব্যবসায়ীরা যেমনটা বলছেন, তাদের পক্ষ থেকে, ট্যানারি মালিকদের পক্ষ থেকে সেই ডাক কিন্তু তারা পাননি, এবং যার ফলে তারা অনেকটা শঙ্কার মধ্যেই রয়েছেন। আসলে এই যে চামড়াগুলো তারা সংরক্ষণ করেছেন, এগুলো আসলেই কি পরবর্তীতে বিক্রি করা হবে না, তেমনটাই তাদের একটি সংশয় রয়েছে। একটু এখানে বলে রাখি, আমরা এখানকার যারা চামড়া ব্যবসায়ীদের রয়েছেন তাদের সাথে এর আগেও সকালবেলাতে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন বিগত 5 থেকে 10 বছর আগেও প্রতিটি চামড়া 2 থেকে 3 হাজার টাকা দরে বিক্রি হতো। সেই চামড়া আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 500 টাকা। এবার কুরবানির ঈদে তারা প্রতিটি চামড়া সংরক্ষণ করেছিলেন 200 থেকে 500 টাকার মধ্যে। বিশেষ করে ছাগলের যে চামড়াগুলো রয়েছেন, সেগুলো বিভিন্ন মাদ্রাসা থেকে নিয়ে আসা হলেও সেই চামড়াগুলো তাদের কোনো কাজে না লাগায় তারা শেষমেশ নদীতেই ফেলে দিয়েছেন। জানিয়ে রাখি, এই বরিশালে যে পদ্মাবতী রোডে চামড়া ব্যবসায়ীরা রয়েছিলেন, তাদের সংখ্যা ছিল 54 জন। আজ সেটি কমে গিয়ে মাত্র 2 জন চামড়া ব্যবসায়ীকে ঠেকেছে, যার ফলে এই ব্যবসা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে এবং অনেকে সেই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা মূলত ঝুঁকেছেন কাপড়ের ব্যবসার দিকে। বছরের এই সময়গুলোতে এখানটিতে
যে কর্মব্যস্ততা থাকতো তা একদমই নেই। এই যে গোডাউনটিতে আমরা রয়েছি কীর্তনখোলা নদীর পাড়ে, সেই গোডাউনটিতে এই সময়টায় একাধিক লোক, যেমন আমরা এখানকার যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানটিতে বছরের এই কুরবানির পরপরই এখানটিতে প্রায় 15 থেকে 20 জন লোক কাজ করতো, গাদাগাদি করে তারা কাজ করতো, যার ফলে এখানটিতে কিন্তু পা ফেলার জায়গা থাকতো না এবং অনেক সময় দম ফেলার ফুসরত এখানকার শ্রমিকরা পেতেন না, এবং যার ফলে আমরা সকালে যে মালিকদের সাথে কথা বলেছিলাম, টোটাল 2টি বরিশালে চামড়ার সংরক্ষণের গোডাউন রয়েছে, বরিশালে মোট 2টি, সেই 2টি চামড়া গোডাউনের টোটাল 12,000 পিস চামড়া সংরক্ষণ করেছেন। আমরা ঈদের সময়টাতে দেখেছিলাম যারা বিভিন্ন মাদ্রাসা থেকে এখানটিতে আসতো চামড়া নিয়ে, বিশেষ করে এতিমখানা ও মাদ্রাসার যারা হুজুররা আসতেন এখানে চামড়া বিক্রির জন্য, তারা আসলে নির্ধারিত দাম না পেয়ে অনেকটা আসলে বিমুখ হয়ে ফিরে যেতে হয়েছিল তাদেরকে। আমরা সেই চিত্র কুরবানির সময় দেখেছিলাম। আমরা যে চামড়া সংরক্ষণের যে গোডাউনটি রয়েছে রসুলপুর এলাকা, আমরা এই মুহূর্তে ঠিক সেখানটিতেই রয়েছে এবং এখানটিতে কর্মব্যস্ততা একদমই নেই বললে চলে, যার ফলে এখানকার আমরা আরেকটু বলে রাখি, এখানকার ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। একটি অভিযোগ আমাদের কাছে বারবারই করছেন, ঢাকার সিন্ডিকেটের কাছে তাদের এই ব্যবসা মূলত ধসের মুখে, পাশাপাশি লবণের দাম বৃদ্ধি এবং লবণের দাম বৃদ্ধির পাশাপাশি যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ফলে যে বিষয়টি দাঁড় হয়েছে, যার ফলে বরিশালের চামড়া ব্যবসায়ীদের এক প্রকার বলাই যায় বরিশালের চামড়া শিল্প অনেকটা ধ্বংসের পথে। তো বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশাল নগরী থেকে চামড়া শিল্পের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ছুটছেন তারা। দক্ষিণবঙ্গ থেকে সড়ক পথের পাশাপাশি নৌপথেও যাত্রীদের উপচে পড়া ভিড়। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে সকাল থেকে বিভিন্ন পরিবহনে গন্তব্যে যাচ্ছেন তারা। এদিকে ভোলার ইলিশা ঘাট থেকে ঢাকার সদর ঘাটের উদ্দেশ্যে 6 লঞ্চ ছেড়ে গেছে। একই সময়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে 5টি লঞ্চ ও সি ট্রাক। প্রতিটি লঞ্চে ছিল অতিরিক্ত যাত্রী বোঝাই। অতিরিক্ত ভাড়া আদায় সহ পথে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। ফিরতি ঈদযাত্রার আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব। পটুয়াখালীর লঞ্চঘাটে মনির হোসেন বাদল এবং পিরোজপুরের বাস টার্মিনালে আছেন জিয়াউল হক জিয়া। শুরুতেই যাচ্ছে অপুর কাছে। অপু, যারা গ্রামের বাড়ি এসেছিলেন এখন সেই ছুটি কাটিয়ে পরিবার পরিজনের সাথে আনন্দের ভাগাভাগি শেষ করে কর্মস্থলে ফেরার তাগিদ শুরু হয়ে গিয়েছে। গেল দুদিন পর্যন্তই আমরা দেখছি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা কিংবা রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চ ঘাটে মানুষের উপচে পড়া ভিড় ছিল গতকালকেও, আজকেও ভিড় রয়েছে। যে ছবিটি দেখছেন এটি বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনের অংশটি দেখছেন। প্রত্যেকটি কাউন্টারেই আমরা দেখছি যে মানুষের ভিড় রয়েছে এবং এই যে মানুষের একটা চাপ রয়েছে তাতে কেন্দ্র করে ব্যবসায়ীরাও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি একেবারে দৃশ্যমান। ভাড়া 600 টাকা ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার, কিন্তু সেই ভাড়া নেওয়া হচ্ছে, আগে যাত্রীরা যেহেতু 500 টাকায় সেটি এখন নেওয়া হচ্ছে 600 টাকা, 700 টাকাও ভাড়া নেওয়া হচ্ছে এবং 700 টাকা ভাড়া নেওয়ার অভিযোগে কিছুক্ষণ আগে এখানে হানিফ পরিবহন এবং আরেকটি পরিবহন বাসের দুটি পরিবহন বাসের জরিমানা করেছে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জরিমানা করেছেন 700 টাকা ভাড়া নেওয়ার এমন একটি অভিযোগে। যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো পরিবহন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, তবে সবার মুখে একটা আনন্দ রয়েছে। বলছে যে পরিবার পরিজনের সাথে তারা ঈদের আনন্দ ভাগাভাগি শেষ করে এখন স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারলেই তারা খুশি। এবং এই যে আসা যাওয়ার ক্ষেত্রে এবছর বরিশালে আসলে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। অন্তত 6 জন মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। আজকে সকালে গৌরনদীতে একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটে, সেখানে কেউ নিহত না হলেও 15 থেকে 20 জনের মতন আহত হয়েছেন। সেই হতাহত কিংবা দ্রুত গতিতে যেন বাস চলাচল করতে না পারে তার জন্য এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট
কিংবা বিআরটিএ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বারংবার এখান থেকে তাগাদা দিচ্ছেন, সতর্ক করছেন সবাইকে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা কিংবা দ্রুত গতিতে বেপরোয়া গতিতে যেন বাস চলাচল না করে সেই আহ্বানটি জানাচ্ছে। যে ছবিটি দেখছেন দেখুন যে কি পরিমাণ মানুষের ভিড় রয়েছে এক একটি কাউন্টারে, প্রত্যেকটি কাউন্টারই অধিকাংশ কাউন্টারই আমরা দেখছি যে মানুষের ভিড় রয়েছে। সকাল থেকেই মানুষের এই চাপ রয়েছে। তারা বলছেন যেহেতু সরকারি অফিসের তো ছুটি শেষ হয়ে গিয়েছে, কোনো বেসরকারি প্রতিষ্ঠান এখনও ছুটি অব্যাহত রয়েছে, তবে আগামীকালকে থেকে কিন্তু একদম ফুল প্লেজেই সমস্ত অফিস আদালত সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পুরোদমে খুলে যাবে। সেজন্যই যারা নারীর টানে বাড়ি ফিরেছিলেন আনন্দ করবার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্য, তারা এখন ছুটে চলছেন কর্মের তাগিদে, জীবন জীবিকার তাগিদে তারা এখন তার সেই কর্মস্থলে ফেরার উদ্দেশ্য রওনা হয়েছে। এখন বাজে দুপুর 3:30। বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের যে চিত্র, এর বাইরেও কিছুক্ষণ আগে আমরা রূপাতলী বাস টার্মিনাল সেখানেও দেখেছি যে মানুষের ভিড় রয়েছে। অন্যদিকে সন্ধ্যায় নৌবন্দরে জানেন যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায় সন্ধ্যায়, সেই আমরা সরাসরি এই ছবিটি দেখাচ্ছি। এখানে দেখুন যে কাউন্টারদের আমরা দু একজনের সাথে একটু কথা বলি। হানিফ পরিবহনে কিছুক্ষণ আগে দেখলাম যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে 700 টাকা নেওয়ার অভিযোগে জরিমানা করেছে। আপনারা কেন ঈদের সময়টাতে কেন বাড়তি ভাড়া নিয়ে থাকেন? এটা হচ্ছে আমাদের কমিশন কাউন্টার, বরিশালের কমিশন কাউন্টার, আর এটার মেইন কাউন্টার হচ্ছে টার্মিনালের ভিতরে যেটা কোম্পানির। তা ওনারা হচ্ছে আমাদের যেই দামে বিক্রি করতে বলে আমরা ওই দামে বিক্রি করি। আগে কত করে বিক্রি করতেন, এখন কত করে বিক্রি করেন? হচ্ছে আগে 600 টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে 600ই বিক্রি করতে আছে। তাহলে আজকে জরিমানা করলো কেন 700 টাকার? ওই যে সকালে কোম্পানির লোক এসে বলছে 700 টাকা বিক্রি করতে, এই জন্য। সবাই কি আপনারা টিকিট দিতে পারছেন? টিকিট কি অ্যাভেলেবেল? না, মোটামুটি মানে খুব কম গাড়ি কম আসতেছে। দেখুন, যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা এক ধরনের হিমশিম খাচ্ছে, বাসের টিকিট অ্যাভেলেবেল নেই। সেই যে অ্যাভেলেবেল নেই সেই জায়গা থেকে পুঁজি করে আবার বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে এখানকার যাত্রী, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসন থেকে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। আমরা সড়ক পরিবহনের খবর জানাচ্ছিলাম, আমরা একটু নৌ পরিবহনের খাতেরও জানতে চাই। আমাদের পাশের জেলা পটুয়াখালীতে সহকর্মী মনির হোসেন বাদল রয়েছে, মনিরের কাছ থেকে জানবো সেখানকার লঞ্চ ঘাট থেকে। মনির, আপনি আমাদেরকে জানান সেখানকার নৌবন্দরের কি অবস্থা, মানুষের লঞ্চ কখন থেকে শুরু হবে, সেখানকার চিত্র আমাদেরকে জানান। ঈদুল আজহা উপলক্ষে যে স্বজনদের সাথে কোরবানি দিতে নারীর টানে যেমন গ্রামে এসেছিল, সেরকম আবার আজ থেকে দেখতেছি আমরা যে কর্মের টানে কর্মস্থলে যাওয়ার জন্য কিন্তু পটুয়াখালীর লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যে দেখতে পাচ্ছি যে পটুয়াখালী যে এই যে নদী বন্দর রয়েছে, এই নদী বন্দর থেকে নির্ধারিত যে আজকে 4টি লঞ্চ রয়েছে, 4টি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু এরা ছেড়ে যাবে। এই যে 4টি লঞ্চে, এক একটি লঞ্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় লঞ্চ রয়েছে। এক একটি লঞ্চে নির্ধারিত যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে 1000 থেকে 1200 যাত্রী ক্ষমতা থাকলেও কিন্তু এখানে থেকে যাত্রী সংখ্যা বেশি নিয়ে কোরবানির সময় এরা যাতায়াত করে, আবার যখন আসে আবার কোরবানির সময় এরা যাতায়াত করে থাকে। তবে এই যে আরামদায়ক, দক্ষিণাঞ্চলে কিন্তু আরামদায়ক সবচেয়ে ভালো কিন্তু যাতায়াত হচ্ছে এই লঞ্চ যোগাযোগ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নির্ধারিত যে ভাড়া রয়েছে, এই ভাড়া কিন্তু নির্ধারিত ভাড়াই কিন্তু এখানে নেওয়া হচ্ছে লঞ্চ যোগাযোগ। একটি ডেকে যাত্রী ভাড়া রয়েছে 535 টাকা, সে জায়গা দেখছি আমরা 500 টাকা নিচ্ছে, এবং একটি সিঙ্গেল কেবিনে ভাড়া হচ্ছে আপনার 1200 থেকে 1300 টাকা, এবং ডাবল কেবিনের ভাড়া রয়েছে 2500 টাকা। এছাড়া যে ভিআইপি কেবিন রয়েছে এটা লঞ্চ বেঁধে নেওয়া হচ্ছে 5 থেকে 10,000 টাকা। আর এই লঞ্চ যাতায়াত কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু আনন্দ উৎসাহের মাধ্যমে কিন্তু যাতায়াত করে থাকে। কারণ স্বচ্ছন্দে কিছুক্ষণ পরে 5:20 এখান থেকে প্রথম লঞ্চটি ছাড়া হবে ঢাকার উদ্দেশ্যে। আগামীকাল সকাল 6টা বা 5টার ভিতরে গন্তব্যস্থল ঢাকা পৌঁছে যাবে। আর যেহেতু আজকে অফিস আদালত খোলা রয়েছে, আগামীকাল হয়তো আজকে থেকেই কিন্তু লঞ্চ উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই লঞ্চ পটুয়াখালী নদী বন্দর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 4টি লঞ্চ কিন্তু আজকে ছেড়ে যাবে। এছাড়া পটুয়াখালী জেলা থেকে আজকে কিন্তু 10টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে এক একটি লঞ্চে কিন্তু নির্ধারিত যে যাত্রী রয়েছে সেই নির্ধারিত যাত্রী নিয়েই কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী যে নদী
বন্দর রয়েছে, নদী বন্দরের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, ট্রাফিক ইন্সপেক্টর রয়েছে, বন্দর কর্মকর্তা রয়েছে এবং যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু সবসময় কিন্তু যে নদী বন্দরে আসেন এবং যাত্রীদের সাথে কথা বলেন কোনো রকম বেশি ভাড়া বা কোনো রকম লঞ্চ, অতি বোঝাই লঞ্চ যাতে না নিয়ে যেতে পারে, কোনো সমস্যা পড়বে অতিরিক্ত যাত্রী নিলে, সেইভাবে কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর এদিকে প্রতি বছরই কিন্তু একটি তোষক বাণিজ্য হয়ে থাকে লঞ্চে, যে তোষকের সময় অনেক অবৈধভাবে যে তোষকের বাণিজ্য করে থাকেন, যাত্রীদের কাছ থেকে 200-500 টাকা নিয়ে থাকেন এই তোষকের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে। কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই ব্যতিক্রম, কোনো তোষক বাণিজ্য নাই, যার কারণে প্রশাসন তৎপর রয়েছে, তার কারণে কিন্তু যাত্রী সাধারণ মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু তারা পটুয়াখালী নদী বন্দর থেকে ঢাকায় যেতে পারছে। আর আমি একটু বসে লাগে যে দক্ষিণাঞ্চলে সবচেয়ে কিন্তু আরামদায়ক যাত্রা হচ্ছে লঞ্চ, কারণ এখানে কিন্তু মানুষ স্বচ্ছন্দে শুয়ে ঘুমিয়ে আরামে যেতে পারে, সেজন্য কিন্তু লঞ্চের চাহিদা রয়েছে বেশি। এদিকে আবার সড়ক পথের চাহিদা রয়েছে, যেহেতু পদ্মা সেতু হয়েছে, 6 থেকে 7 ঘন্টা পটুয়াখালী থেকে ঢাকা যেতে পারে। আর কিন্তু ঢাকার বাসের চেয়েও কিন্তু এখানে সড়ক পথের চেয়ে কিন্তু লঞ্চে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড় থাকে, কারণ পটুয়াখালী থেকে একটি জেলায় থেকে যে 10টি লঞ্চ ছেড়ে যায়, লঞ্চ কিন্তু যাত্রী সম্পূর্ণই থাকে যাত্রীতে, কারণ এখানে আবার একটি ভিআইপি কেবিন রয়েছে, সিঙ্গেল কেবিন রয়েছে, ডাবল কেবিন রয়েছে, ফ্যামিলি বেড রয়েছে, বিভিন্ন আরামদায়ক, মানুষ টাকা অনুযায়ী সে স্বচ্ছন্দে কিন্তু তারা যেতে পারে, ঢাকা সহ ঢাকা রাজধানীতে তারা যেতে পারে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রাফিক ইন্সপেক্টর রয়েছে পটুয়াখালী নদী বন্দরের এবং বন্দর কর্মকর্তা রয়েছেন, তারা কিছুক্ষণ আগেও আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা ঘুরে গেছেন, প্রতিটা লঞ্চে তারা দেখে গেছেন যে কোন লঞ্চে কোনো সমস্যা আছে কিনা বা লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়েছে কিনা। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তিনি এই যে লঞ্চে প্রতিটি খাবার, যে খাবারের মান এবং খাবারের দাম, এটি কিন্তু আসলে তারা তৎপর রয়েছে। এবং এদিকে আমরা যে নৌ পুলিশ রয়েছে, এছাড়া কোস্টগার্ড রয়েছে, এছাড়া যে ফায়ার সার্ভিসের লোক রয়েছে, তারা কিন্তু এই জায়গায় সবসময় তৎপর রয়েছে। প্রশাসন এই লঞ্চ নদী বন্দরে কিন্তু সবসময় তৎপর রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাত্রীরা স্বচ্ছন্দে তারা আবার কর্মস্থলে ফিরে যেতে পারে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে আমার কাছে লঞ্চ ঘাট থেকে যে কর্মস্থলে মানুষ যাচ্ছে তার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি প্রিন্সিপাল, সেখানে আছে সহকর্মী জিয়া। আর নারীর টানে আসলে বাড়িতে ফেরা যে মানুষ, তারা যে পরিবার পরিজনের সাথে ঈদ করতে যে বাড়িতে এসেছিলেন, এবারে তাদের পিসফুড যে আমরা বাস টার্মিনাল রয়েছি, এই বাস টার্মিনাল থেকে তারা আমরা দেখতে পাচ্ছি তারা ঢাকা, তাদের যে ঢাকা সহ চিটাগাং সহ যে বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যস্থল রয়েছে সেখানে তারা ফিরছে। তো আসলে যারা বাড়িতে পরিবার পরিজনকে নিয়ে যে ঈদ করতে তারা যে আসছিলেন, তারা আসলে ঈদ কাটাবার পরে এখন তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। পিরোজপুরে যে আসলে বাস টার্মিনাল যে বিভিন্ন ধরনের পরিবহনের কাউন্টারগুলি রয়েছে, এখানে আমরা যাত্রী এবং কাউন্টারে যে যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 6 তারিখ পর্যন্ত আসলে প্রতিটা পরিবহনের কাউন্টারগুলিতেই টিকিট বুক করা রয়েছে। আর এখানে আসলে একটা জিনিস বলতে হয় যে ঈদের দিন দোলা পরিবহন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, এখানে 5 জন যে মারা গেছে গোপালগঞ্জ, তার ভিতরে ছিল পিরোজপুরে আসলে 3 জন যাত্রী ছিল যাদের বাড়ি ছিল নাজিরপুরে। তো আসলে যাত্রীরা বলছে যে এই যে দ্রুত গতিতে যে মানে গাড়িগুলি যে পরিবহনগুলি চালায়, এগুলি যেন প্রশাসন একটু নিয়ন্ত্রণে নেয় বা এটার দেখভাল করে। এবং যারা বাড়িতে আসছিলেন পরিবার পরিজনের সাথে ঈদ করতে, তারা আসলে এখন ফিরছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোগান্তি তেমন একটা নেই, প্রতিটা কাউন্টারই আসলে মোটামুটি যে গাড়িরা রয়েছে মানুষ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে আসলে পিরোজপুর ত্যাগ করতেছেন। এছাড়া পদ্মা সেতু হওয়ার পরে যে পিরোজপুরে আসলে লঞ্চ যোগাযোগ বন্ধই হয়ে গেছিল, তো ঈদ উপলক্ষে বর্তমানে একটি লঞ্চ সার্ভিস চালু হয়েছে, যা ঈদকে কেন্দ্র করেই শুধুমাত্র এই লঞ্চ সার্ভিসটি হচ্ছে চালু রয়েছে, যেটি বিকেল 4টায় পিরোজপুরে হুলেরার লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে। এছাড়া বাস টার্মিনালে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন প্রায় 60 থেকে 70টি বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা এবং চিটাগাং উদ্দেশ্যে। যারা বাড়িতে এসেছিলেন পরিবার পরিজন ঈদ করার জন্য, তাদেরকে আসলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তো যারা আসলে বাড়িতে এসে পরিবার পরিজনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ করেছে, তারা আসলে প্রত্যাশা করতেছে তারা নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যাবে, এমনটাই আসলে তারা প্রত্যাশা করতেছেন যে তারা ঠিকভাবে তারা সঠিকভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছে পারবেন কোনো ঝড় ঝামেলা ছাড়া। তো পিরোজপুর বাস টার্মিনালে থেকে এই ছিল আমার কাছে যারা বাড়িতে
করতে আসছেন পরিবার পরিজনদেরকে নিয়ে তাদের ঈদ শেষের সর্বশেষ যাত্রা এবং তারা কর্মস্থলে ফিরছে। তো এই ছিল পিরোজপুরের আমাদের সর্বশেষ, ফিরছি স্টুডিওতে। ফিরতি ঈদযাত্রার খবরাখবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জিয়াউল হক জিয়া, পিরোজপুর থেকে মনির হোসেন বাদল এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব অপু। বিভাগীয় সময় আরও থাকছে। জনবল সংকটে 20 বছরেও চালু হয়নি ইনডোর সেবা। 3 জন নার্স দিয়ে চলছে পটুয়াখালীর কাঁঠালতলী হাসপাতাল। সরকারি স্বাস্থ্য সেবা বঞ্চিত স্থানীয়রা, নষ্ট হচ্ছে সরঞ্জাম। চলতি বছরের অগস্টের মধ্যেই চালু হতে যাচ্ছে বরিশালের নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতালের আংশিক সেবা। দুপুরে হাসপাতালটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। পরে সাংবাদিকদের কাছে তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে বদ্ধপরিকর সরকার। একই ধারাবাহিকতায় সারা দেশের 6টি বিভাগে নির্মাণাধীন শিশু হাসপাতালগুলো দ্রুত চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। বিগত সরকারগুলো তারা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যতটা যত্নবান ছিল, এগুলোকে কিভাবে ব্যবহার করে মানুষের চিকিৎসার সেবা দেওয়া যায়, এই কাজে তাদের যথেষ্ট আমার মনে হয় যে গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে আমরা যেতে চাই না, আমরা সামনে এগোতে চাই। বিভাগীয় শহরে 6টি শিশু হাসপাতাল অনতিবিলম্বে আমাদেরকে এগুলোকে ফাংশনাল করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি কাজ করছি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সরাসরি যাচ্ছি সেখানে। চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা, তারও প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘ ছুটির সিদ্ধান্ত ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা দেখেছি যে নিয়মিত সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে সরকারি ছুটি 1 সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে সরকারি উদ্যোগেই পরিবার পরিজনকে সাথে নিয়ে আমরা এবার ছুটিতে কিছুটা বেশি সময় কাটাতে পেরেছি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, এবারের ঈদযাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। তারপরও যতটুকু হয়েছে সরকার সচেষ্ট থাকবে আগামীতে সেটিও সমাধানের জন্য। এবার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি এবং অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা কম হলেও এর আড়ালে কিছু পরিবারের ঈদ আনন্দ রূপ নিয়েছে আজীবনের কান্নায়। প্রশাসনের নজরদারি সত্ত্বেও মহাসড়কে বেপরোয়া গতি ও অসচেতনতার জেরে এবারও বেশ কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কেড়ে নিয়েছে তাজা প্রাণ। টাঙ্গাইলে সংঘটিত সড়ক দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে, তাড়িত করেছে। স্বজনহারা মানুষগুলোর ঈদ কাটছে শূন্যতা ও কান্নায়, যা কখনোই পূরণ হবার নয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নানা গণমুখী উদ্যোগ নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এদিকে বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দ্বীপ জেলা ভোলায় ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে। রোববার আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রার পর আজ সোমবার পাল্টা মোটর শোভাযাত্রার আয়োজন করেছে ব্রাজিল ফ্যান ক্লাব। এ বিষয়ে আরও খবর জানাতে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। দ্বীপ জেলা ভোলার সমর্থকেরা একেবারে উন্মাদনায় মাত্রা মেতে উঠছে। গতকালকে আমরা দেখেছি ভোলা সরকারি স্কুল মাঠ থেকে আর্জেন্টিনার সমর্থকেরা, ভক্তরা এখান থেকে বিশাল মোটর শোভাযাত্রা করেছে। আজকের চিত্রটি যদি এখন বলি যে পাল্টা একটি আয়োজন করেছে
ব্রাজিল ফ্যান ক্লাবের নামে। তারা এখন এখানে আজকে 3:30টার পর থেকে বিপুল সংখ্যক ব্রাজিলের সমর্থকেরা এই মাঠে এসে জমায়েত হয়েছে। তারা 4টা নাগাদ ভোলা একটি মোটর শোভাযাত্রা করবেন, সেই জন্য এখানে ইতোমধ্যে বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থকেরা এখানে জড়ো হয়েছেন। বাঁশি বাজিয়ে, বাজি ফুটিয়ে, ঢোল বাদ্য বাজিয়ে তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বেশ কয়েকটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনে রাখা হয়েছে, সেগুলোর মধ্যে বড় বড় স্পিকার রয়েছে। এছাড়া হলুদ জার্সি পরা যে ব্রাজিল সমর্থকেরা রয়েছে তারা এখন বিশাল একটি 500 হাত লম্বা একটি পতাকা তারা রেডি করছেন, যেটা দিয়ে তারা যে আনন্দ শোভাযাত্রা করবেন সেই আনন্দ শোভাযাত্রায় সেই পতাকাটি তারা নিয়ে রাস্তায় নামবেন, এরকমটা প্রস্তুতি নিচ্ছে। তো আমরা দেখছি যে এখানে ব্রাজিল সমর্থকদের আসলে উচ্ছ্বাসের আনন্দের কোনো কমতি নেই। দলে দলে ভোলার বিভিন্ন পাড়া মহল্লা থেকে এখানে সমর্থকেরা জড়ো হচ্ছেন একের পর এক, তারা এখানে করছেন। তো আর কিছুক্ষণ পরে তাদের মোটর শোভাযাত্রাটি ভোলা শহর প্রদক্ষিণ করবে। এ ছিল আমার কাছে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজনে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা। ভোলায় ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। জনবল সংকটে 2 দশকেও পুরোপুরি চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে দূর দূরান্তে ছুটতে হয় প্রায় 30,000 মানুষকে। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে হাসপাতালের অবকাঠামো, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অধিকাংশ যন্ত্রপাতি অকেজো হয়ে গেছে। তালাবদ্ধ কক্ষগুলোতে সৃষ্টি হয়েছে স্যাঁতসেঁতে পরিবেশ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল থেকে এতদিন ন্যূনতম সেবা পায়নি স্থানীয় মানুষ। 3 একর জমির ওপর নির্মিত পটুয়াখালীর মির্জাগঞ্জ হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে মূল ভবনের পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য 6টি আবাসিক ভবন। এছাড়া আছে অ্যাম্বুলেন্স, গ্যারেজ ও জেনারেটরের আলাদা ভবন। হাসপাতাল চালুর পর বেডসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়। শুরুতে কিছুদিন বহির্বিভাগে সেবা দেয়া হলেও আন্তঃবিভাগ চালুর আগেই 2006 সালে সরকার পরিবর্তনের পর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় 30,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালে দ্রুত জনবল নিয়োগ ও সব ধরনের চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। কোটি কোটি টাকা সরকার ইনভেস্ট করা আছে, কিন্তু কোনো ডাক্তার নাই, নার্স নাই। একটা মেয়ে মহিলা প্রেগনেন্ট হলে দূরে যাওয়া লাগে সিজার করতে, জানি এই সেবাটা আমরা এই জায়গায় পাই। বরিশাল যাইতে হয়, বাখেরগঞ্জে যাইতে হয়, একটি রুগী অসুস্থ হলে একটা গাড়িও পাওয়া যায় না। অনেক দূরে রুগী লয়ে যাইতে হয়, রুগী পথে ভাইয়া মারাও যায়। 2006 সালের পর থেকে এখানে না আছে কোনো ডাক্তার, মাঝে মাঝে 2 জন প্যারামেডিক ডাক্তার বসেন, তা কোনো ওষুধের সুব্যবস্থা নেই। হাসপাতালের সংস্কার ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে জনবল সংকটও অনেকটা কমবে বলে আশা সিভিল সার্জনের। এই হসপিটালের প্রয়োজনীয় লোকবল যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো এই এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবাটা আরও বেশি সহজলভ্য হতো। অলরেডি এটার জন্য বরাদ্দ এসেছে এবং আমি যতদূর জানি এটা আমাদের স্বাস্থ্য প্রকৌশল করছে যে এটা সংস্কারের জন্য একটা টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। হাসপাতালটিতে একজন আবাসিক মেডিকেল অফিসার, 4 জন জুনিয়র কনসালটেন্ট এবং 5 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত নেই একজনও। শূন্য রয়েছে নার্সিং সুপারভাইজার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ। 14 জন সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 3,500 সাইক্লোন শেল্টার থাকলেও অরক্ষিত দক্ষিণাঞ্চলের 75% মানুষ, বেশিরভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। সংস্কারের আশ্বাসে দায় সারছে প্রশাসন। স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না লক্ষাধিক গভীর নলকূপে। ভোলায় সুপেয় পানির সংকট, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী। সংকট মোকাবেলায় উদ্যোগ নেওয়ার আশ্বাস। এবং কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে বরিশালের আড়তদার, মৌসুমি ব্যবসায়ীরা। সিন্ডিকেট ও ব্যবস্থাপনার অভিযোগ, বকেয়া পরিশোধের দাবি।
এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।